বাবা মার গেলেন 4 দিন হলো। ঘরের এক কোণে বসে বসে সিগারেট টানছি। চোখ দিয়ে অঝোর বৃষ্টি পড়েই যাচ্ছে। একটার পর একটা সিগারেট শেষ করেই যাচ্ছি আর ভাবছি, আজ আমি একা, কেউ নেই আমার। এতিম হয়ে গেলাম। আম্মু মারা যান সেই 8 বছর আগেই। ওদিকে আহিয়া বারবার ফোন দিয়েই চলছে। সেদিকে আমার মন নেই। আহিয়ার পরিচয়টা একটু পরেই দেই। হঠাৎ দরজা টেলে রুমে ঢুকল সায়ান। সায়ান, এই নিয়ান, তুই কি শুরু করলি? আর সিগারেট? এতগুলা সিগারেট তুই খেলি? হাত থেকে সিগারেটটা ফেলে দে বলছি। বলেই আমার হাত থেকে সিগারেটটা কেড়ে নিল। আরও 2টা প্যাকেট আমার পাশে ছিল। ওই 2টা প্যাকেট আমার পাশ থেকে নিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দিল। তারপর সায়ান আমার সামনে এসে বসল। আবার বলতে লাগল, সায়ান, তুই কেন এমন করছিস বন্ধু? যে চলে যাওয়ার শেত যাবেই। তুই আল্লাহর কাছে আঙ্কেলের জন্য দোয়া কর। এসব চাইপাস আর খাস না বন্ধু। আমি সায়ানের চোখের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমি সায়ানকে জড়িয়ে ধরলাম। তারপর কান্না করতে করতে বললাম, আমার আর কেউ রইল না রে বন্ধু। আমি এতিম হয়ে গেলাম। সায়ানকে বলছে, তরও কেউ নাই? আমি আছি তো। সায়ানও কান্না করছে। তারপর সায়ান আমাকে ছাড়িয়ে বলল, সায়ান, চোখ মুখের একই অবস্থা করছিস। আর নিশ্চয়ই এখনো কিছু খাস নাই, যা হাত মুখ ধুয়ে আয়। আমি তোর জন্য খাবার রেডি করছি। তারপর সায়ান নিজ হাতেই আমাকে খাইয়ে দিল। সায়ান আর আমার বন্ধুত্ব বেশি দিনের না, মাত্র 5 মাসের। এই 5 মাসেই আমাদের বন্ধুত্ব অনেক গভীর হয়ে গেছে। সত্যিকারের বন্ধুত্বগুলা এমনই। একজন আরেকজনের কষ্ট কোনো দিন সহ্য করতে পারে না। সায়ান আমাকে খাইয়ে দিচ্ছে আর বলছে, সায়ান, কাল আমি আমাদের বাড়িতে যাচ্ছি, কিন্তু আমি বাড়ি গেলে তো তুই একেবারে একা হয়ে যাবি। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কাল তুইও আমার সাথে আমাদের বাড়িতে যাবি। আমি, না রে সায়ান, তুই এমনি আমার জন্য অনেক করেছিস। আমি আর তোরও বুঝা হয়ে থাকতে চাই না। তুই কাল একাই চলে যা। সায়ান ঠাসস করে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। তারপর বলল, সায়ান, তুই কিভাবে ভাবলি যে আমি তোকে নিজের বুঝা ভাবব? আমি যখন বলেছি তুই কালকে আমার সাথে যাবি তো যাবি। আমি, সায়ান, বুঝার চেষ্টা কর। আমাকে থামিয়ে দিয়ে সায়ান বলল, সায়ান, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি কালকে সকাল 7টার 2টা টিকেট কেটে রাখছি। তুই যা সাথে নিবি সবগুলা গুছিয়ে রাখো। আমাকে বল কি কি সাথে করে নিবি, আমি তোরও ব্যাগ গুছিয়ে দিচ্ছি। অতঃপর পরের দিন সকালে ট্রেনে করে 6 ঘন্টা জার্নির পর চট্টগ্রাম এসে পৌঁছলাম। এই প্রথম আমি সায়ানদের বাড়িতে আসছি, তাই একটু লজ্জা করছে। সায়ানও আমাদের বন্ধুত্ব হওয়ার পর প্রথম এসছে তার বাড়িতে। সায়ান আর আমি দাঁড়িয়ে আছি ওদের বাড়ির বাইরে, কলিং বেল চাপ দেওয়ার কিছুক্ষণ পর একজন মহিলা এসে দরজা খুললেন। সায়ান ওনাকে পায়ে ধরে সালাম করল। তারপর সায়ান বলল, সায়ান, নিয়ান, উনি আমার আম্মু। আর আম্মু হচ্ছে আমার বন্ধু নিয়ান। আমি ওনার পায়ে ধরে সালাম করলাম। সায়ানের আম্মু, থাক থাক বাবা, সালাম করতে হবে না। সায়ান, আম্মু কয়েকদিন আগে নিয়ানের বাবা মারা গেছেন। আর ওর আম্মু অনেক বছর আগেই মারা গেছেন। এখন ওর কাছের মানুষ একমাত্র আমি ছাড়া আর কেউ নেই। তাই ওকে আমি আমার সাথে নিয়ে এসেছি। দাঁড়ি আন্টি, খুব ভালো করেছিস, কষ্ট পেও না। বাবা,
আমরা আছি তোমার পাশে। আমি বুঝতে পারলাম সায়ানের আম্মু একজন ভালো মনের মানুষ। সায়ান তার আম্মুকে বলল, সায়ান আম্মু তিথি কই? আন্টি রুমেই আছে হয়তো। বলেই আন্টি তিথি তিথি বলে ডাকতে লাগলেন। হঠাৎ একটা মেয়ে বেরিয়ে এসে বলল, মেয়েটি কি হয়েছে আম্মু? তারপর মেয়েটার চোখ পড়ল আমার উপর। মেয়েটা আমাকে দেখে অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটা এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে যেন আমাকে মেয়েটা এখানে আশাই করে নাই। আমাকে দেখে মেয়েটার মনে হয়তো অনেক প্রশ্ন জমা হচ্ছে। অচেনা মানুষ প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। তারপর সায়ানই আমার পরিচয়টা করিয়ে দিল। সায়ান তিথি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড নিয়ান, আর নিয়ান হচ্ছে আমার ছোট বোন তিথি। আমি বললাম, আমি কেমন আছেন? মেয়েটা কোনোরকম মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। সায়ান তিথি ওকে ওর রুমটি দেখিয়ে দে তো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। তারপর তিথি আমাকে বলল, তিথি আমার সাথে আসুন। মেয়েটার কণ্ঠটা কিরকম জানি চেনা চেনা লাগছে। তারপর তিথি আমাকে একটা রুমের সামনে এনে বলল, তিথি এই যে আপনার রুম। আমি ধন্যবাদ। তারপর আমি রুমে ঢুকে আমার ব্যাগটা রুমের এক কোণে রাখলাম। তিথি এখনো দরজার পাশেই দাঁড়িয়ে আছে। আমি কিছু বলবেন? তিথি একটা প্রশ্ন করার ছিল। আমি বলেন। তিথি আপনার কি কিছু হয়েছে? আপনার মুখটা এরকম লাগছে কেন? আমি বড় করে একটা নিঃশ্বাস নিয়ে বললাম, আমি আসলে কয়েকদিন আগে আমার বাবা মারা গেছেন। চোখ দিয়ে কিছুটা জল গড়িয়ে পড়ল, সেটা হাত দিয়ে মুছে আবার বললাম, তাই একটু মন খারাপ। আমার কথাটা শোনার পর তিথি একরকম দৌড়েই চলে গেল। আমি হাত পা ছড়িয়ে বিছানাতে গা এলিয়ে দিতেই মোবাইলটা বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখলাম আহিয়ার ফোন। মেয়েটা গত 5 দিন ধরে ফোন দিয়ে যাচ্ছে। এবার ফোনটা ধরা উচিত। আপনাদের তো আহিয়ার পরিচয়টাই দেওয়া হয় নাই। আহিয়া হচ্ছে আমার গার্লফ্রেন্ড। ফেসবুকে আমাদের প্রেমের শুরু। 2 বছর হলো আমাদের রিলেশনের। এখানে একটা কথা বলে রাখা ভালো যে এতদিনে আমি আহিয়ার একটা ফটো পর্যন্ত দেখি নাই। আহিয়া ঠিকই আমার ফটো দেখেছে ফেসবুক প্রোফাইলে। আমি ঠিকই আহিয়ার কাছে অনেকবার ফটো চেয়েছি, কিন্তু আহিয়ার একটাই কথা, ওকে দেখতেই হয়, তাহলে একেবারে সরাসরিই দেখব। সত্যি বলতে কি, আমি আহিয়াকে না দেখেই অনেক বেশি ভালোবেসে ফেলেছি। যাই হোক, এবার আহিয়ার ফোনটা ধরি। আমি ফোন ধরার সাথে সাথেই আহিয়া হু করে কান্না করতে লাগল। তারপর বলল, আহিয়া আব্বু মারা গেছেন আর আমাকে একটা বারের জন্য বলার প্রয়োজন মনে করলে না। ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে আহিয়া। আহিয়া আমার বাবাকে আব্বু বলেই ডাকে। আমি সিরিয়াসলি আব্বু মারা যাওয়ার পর আমি একেবারে দিশেহারা হয়ে পড়ি। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। বাবাকে যে অনেক বেশি ভালোবাসতাম। আহিয়া সেই বাবাই আজ আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছেন। কান্না করতে করতে, আহিয়া এভাবে কান্না করো না পিলজো, আমার বুক যে ফেটে যাচ্ছে। তোমার কান্না আমি সহ্য করতে পারছি না। এখন আরো বেশি কান্না করছে। আমি এই পাগলি এভাবে কান্না করছ কেন? আমি ঠিক আছি পিলজো, তুমি কান্না থামাও কিছুটা স্বাভাবিক হয়ে। আহিয়া তুমি একদম চিন্তা করো না, আমি আছি তোমার সাথে সারা জীবন। ফোনটা একটু রাখো তো, কে যেন ডাকছে দরজাতে। মেয়েটা সত্যিই আমাকে অনেক ভালোবাসে। আহিয়ার সাথে কথা বলে আমার মনটাও কিছুটা হালকা হলো। তারপর কখন যে ঘুমিয়ে পড়ি খেয়ালই করি নাই। ঘুম ভাঙল সায়ানের ডাকে।
সায়ান নিয়ান উঠে কিছু খেয়ে আবার ঘুমিয়ে পড়। যা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10টা বেজে গেছে। তারপর সায়ানের সাথে খেতে গেলাম। আন্টি আঙ্কেলও বসে আছেন টেবিলে। সায়ানের আব্বুর সাথে কথা বলে বুঝতে পারলাম তিনিও একজন ভালো মনের মানুষ। সায়ান ওর আম্মুকে বলল, সায়ান আম্মু তিথি কই? আন্টি ওর নাকি মাথা ব্যথা করছে, তাই ওর খাবার ওর রুমেই দিয়ে এসেছি। রাতের খাবার শেষে রুমে এসে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু একটু আগে ঘুমানোর কারণে এখন আর ঘুম আসছে না। তাই ভাবলাম একটু সায়ানদের ছাদ থেকে ঘুরে আসি। আমার প্রিয় গিটারটা সাথে করেই নিয়ে এসেছিলাম। গিটারটা হাতে নিয়ে রুম থেকে বেরুলাম, কিন্তু ওদের ছাদের সিঁড়িটা কোনো দিকে খুঁজে পাচ্ছি না। তাই সায়ানকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর সায়ান ঘুম জড়িত কণ্ঠে বলল, সায়ান কিরে, কিছু সমস্যা হইছে নাকি? আমি না, কোনো সমস্যা হয় নাই, তোদের ছাদের সিঁড়িটা কোনো দিকে সেটা জানতে চাইছিলাম। সায়ান তর রুম থেকে বেরিয়ে বামে ঘুরে কয়েক পা সামনে এগিয়ে দেখ। আমি আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা। আমি ছাদে উঠে এসে এক কোণে বসে গিটারে তারে আনমনে আঙুল নাড়িয়ে যাচ্ছি। হঠাৎ পেছনে একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেলাম। মেয়ে এত রাতে ছাদে কি করছেন? পেছনে থাকিয়ে দেখলাম তিথি গুটি গুটি পায়ে আমার দিকে আসছে। আমি আসলে ঘুম আসছিল না, তাই ভাবলাম ছাদে একটু ঘুরে আসি। সমস্যা নাই, আপনি থাকুন, আমি চলে যাচ্ছি। এই বলে আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। তিথি, আরে আরে, কোথায় যাচ্ছেন? আমি তো আপনাকে দেখেই ছাদে আসলাম। আপনি না আসলে আমি এত রাতে একা একা ছাদে আসার সাহসই পেতাম না। তিথির কথা শুনে আমি আবার বসে পড়লাম। দাঁড়ি। আমি বললাম, আমি আপনাকে একটা কথা বলি। তিথি হুম বলেন। আমি আপনার সাথে কি আমার আগে কোনোদিন কথা হইছে? আপনার কণ্ঠটা এত চেনা চেনা লাগছে কেন? তিথি, না না, আপনার সাথে আমার আগে কিভাবে কথা হবে? আপনার সাথে তো আমার আজই প্রথম কথা হলো। কিছুটা তুতলিয়ে মেয়েটা আবার বলল, তিথি আচ্ছা, আপনি আমাকে সেই কখন থেকে আপনি আপনি করে ডাকছেন কেন? আমি আপনার ছোট, তাই আমাকে তুমি করে বলুন। আমি আচ্ছা ঠিক আছে, আর আমিও তোমার বড় ভাইয়ের মতো, তাই তুমিও আমাকে আপনি আপনি না করে ভাইয়া বলে ডাকতে পার। তিথি আমার দিকে কিছুক্ষণ রাগী চোখে তাকালো, তারপর বলল, তিথি আমি তোমাকে ভাইয়া বলে ডাকতে পারবো না। আমি কেন? তিথি আমার সমস্যা আছে। আমি ভাইয়া ডাকতে আবার কিসের সমস্যা? তিথি কথা ঘুরানোর জন্য বলল, আচ্ছা ওইসব বাদ দাও, এখন আমাকে একটা গান শোনাও। সেই কখন গিটার হাতে নিয়ে বসে আছো। আমি আমার গানের গলা ভালো না। তিথিকে বলছে তোমার গানের গলা ভালো না? তুমি তো অনেক সুন্দর গান গাইতে পার। তুমি কিভাবে বললে যে আমি গাইতে পারি? তিথি আন্দাজ করে বলছি, আর আমার মন বলছে তুমি ভালো গান গাইতে পার। নাও শুরু করে দাও। আমি গিটারটা সোজা করে জেমসের বাবা গানের সুর তললাম, তারপর গাইতে লাগলাম। ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা, হবে মানুষের মতো মানুষ, এক লেখা ইতিহাসের পাতায়। নিজ হাতে খেতে পারতাম না। বাবা বলতো ও খোকা, যখন আমি থাকব না কি করবি রে বোকা? এ তো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে। হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙ্গে পড়ল। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো
কোথায় খোকা, ওরে বুকে আয়। বাবা কত রাত দেখি না তোমায়। কেউ বলে না মানিক কোথায় আমার, ওরে বুকে আয়। গানটা শেষ করে চোখ দিয়ে গড়িয়ে পড়া পানিগুলো মুছলাম। তিথির দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। তিথির গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছে। আমি, আরে তুমি কান্না করছো কেন? তিথি, তুমি অনেক সুন্দর করে আবেগ দিয়ে গানটা গাইলে। আমার চোখের পানি আপনা আপনিই বেরিয়ে আসল। আমি, আচ্ছা অনেক রাত হয়ে গেছে, আমি যাই, তুমি নিচে যাবে না? নাকি রাতে এখানে থেকে ভূত পেতনির গান শুনবে? তিথি, ও মাগো, ভ ভ ভূত পিলজো যেও না, আমাকে সাথে করে নিয়ে যাও। তিথি দৌড়ে এসে আমার হাত চেপে ধরল। আমি হাত ছাড়িয়ে বললাম, আমি ভয় পেও না, তুমি আমার সামনে হাঁট, আমি তোমার পিছে পিছে আসছি। তারপর তিথি আর আমি নিচে এসে যার যার রুমে চলে আসলাম। আমি রুমে ঢুকে দরজা লাগিয়ে বেডে বসার সাথে সাথেই ফোন বেজে উঠল। আহিয়ার ফোন। ফোনটা ধরেই বললাম, আমি এখনো ঘুমাও নাই? আহিয়া, না, এখন ঘুমাবো। আর তুমি এতক্ষণ কাকে গান শোনাচ্ছিলে? আমি, মানে তুমি কিভাবে জানলে যে আমি কাউকে গান শোনাচ্ছিলাম? আহিয়া, আমি আগে প্রশ্ন করছি তাই আগে আমার প্রশ্নের উত্তর দাও। আমি এখন আমার বাসায় না, আমি এখন। আহিয়া আমাকে পোর কথাটা বলতে না দিয়েই বলল, আহিয়া হুমামি, জানি তুমি এখন তোমার বন্ধুর বাসায়। আমি এটা জানতে চাই নাই। আমি জানতে চাচ্ছি এতক্ষণ যেই মেয়েটাকে গান শোনাচ্ছিলে সেই মেয়েটা কে? আমি, মানে অনেক অবাক হয়ে আমি যে এতক্ষণ একটা মেয়েকে গান শোনাচ্ছিলাম সেটা তুমি কিভাবে জানলে? আমি তোমার সব খবরই রাখি, তোমাকে সব সময় ফলো করি। এখন বল, মেয়েটা কে ছিল? আমি, অতিথি, আমার বন্ধুর বোন। আহিয়া, হুমবন্ধুর বোন হয়েই যেন থাকে, অন্য কিছু যেন না হয়। আমি, আহিয়া, এভাবে কথা বলছো কেন? তুমি ভালো করেই জান তোমাকে ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই না। আহিয়া, আমাকে ছাড়া মানে? আমাকে কি তুমি দেখছো নাকি? আমি তোমার ভিতরে এত জিলাপির পেছো কেন? সব কথা শুধু পেছিয়ে কথা বল। তাকাই না মানে বলতে চাইছি যে অন্য কোনো মেয়েকে নিয়ে ওইভাবে ভাবি না। আহিয়া, কিভাবে ভাবনা? হাসির শব্দ শুনতে পেলাম। আমি, মজা করছো আমার সাথে? আহিয়া, না, মজা করতে যাব কেন? আচ্ছা, তোমার বন্ধুর বোনটাকে তোমার কাছে কেমন লাগে? আমি, আহিয়া, আমি বুঝতে পারছি না তুমি আমাকে এরকম অদ্ভুত প্রশ্ন করছো কেন? আমি একরকম রাগ করেই ফোনটা কেটে দিলাম। আমার মনে অনেক প্রশ্ন জমা হচ্ছে। আহিয়া এত কিছু জানল কিভাবে? সায়ানদের বাড়িতে আসার পরেই আহিয়া এরকম অদ্ভুত অদ্ভুত কথা বলে যাচ্ছে। তার মানে কি আহিয়াদের বাসা সায়ানদের বাসার আশেপাশেই? আহিয়াকে আবার ফোন দিলাম। আহিয়া, 5 মিনিটেই রাগ শেষ? তুমি ভালো করেই জান আমি তোমার উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। আর কোনোদিনও এরকম কথা বলবে না। আমি আগেও বলছি, এখনো বলছি, আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে নিয়ে ভাবি না। আহিয়া, আরে আমি তো এমনি তোমার সাথে মজা করছিলাম, আর তুমি সেটাকে সিরিয়াস ভাবে নিয়েছ। আচ্ছা, সরি। ইটস ওকে। আমি যে কথা বলার জন্য তোমাকে ফোন করেছিলাম, তোমার বাসা চট্টগ্রাম কোনো এলাকায়? আহিয়া কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, আহিয়া, এলাকা জানা লাগবে না, কালকে আমরা দেখা করছি, তখন এমনি জেনে যাবে। আমি, সত্যি কালকে আমরা দেখা করব? অনেক খুশি হয়ে আহিয়া, হুম সত্যি। তারপর আহিয়া আমাকে একটা পার্কের
নাম বলল। কাল সকাল 10টায় সে নাকি সেই পার্কে বসা থাকবে। আমি বললাম, আমি তোমাকে চিনব কি করে? আহিয়া, তোমাকে আমায় চিনতে হবে না, আমি তোমাকে তো আগেই দেখেছি, তাই আমিই তোমাকে চিনে নিব। অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। আমি ওকে, তুমিও ঘুমাও। লাভ ইউ আহিয়া। লাভ ইউ 2। আমি কালকে আহিয়ার সাথে দেখা করব। সেই খুশিতে ঘুমিয়ে আসছে না। তারপর আহিয়ার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি, খেয়ালই করি নাই। সকাল 8টায় ঘুম ভাঙল। তারপর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে আহিয়ার পছন্দের নীল কালারের একটা পাঞ্জাবি পরলাম। হঠাৎ মনে হলো পার্কটা কোনো জায়গায়, সেটা তো আমি জানি না। সায়ানকে বলে দেখি চিনে কিনা। তারপর রেডি হয়ে সায়ানের রুমে গিয়ে দেখি সায়ানও রেডি হচ্ছে। আমি, কিরে, কোথাও যাচ্ছিস নাকি? সায়ান, আব্বুর সাথে আব্বুর অফিসে যাচ্ছি। তুইও কোথাও যাবি নাকি? আমি, আসলে আহিয়া আমার সাথে দেখা করবে আজ। সায়ান, সত্যি? এত দিন পর তোর সাথে দেখা করবে? সায়ান আমার আর আহিয়ার ব্যাপারে সবই জানে। আমি, হুম রে, কিন্তু আহিয়া একটা পার্কের নাম বলল, সেই পার্ক কোন জায়গায় সেটা আমি জানি না। সায়ান, কোনো পার্ক? আমি সায়ানকে পার্কের নামটা বললাম। তারপর সায়ান বলল, সায়ান, আরে এই পার্কটা তো তিথির কলেজের পাশেই। আমি তিথিকে বলে দিচ্ছি, তুই তিথির সাথে চলে যা, তিথি তোকে দেখিয়ে দিবে পার্কটা। আমি, আচ্ছা। সায়ান রুম থেকে বের হয় তিথিকে ডাকতে লাগল। তিথি বেরিয়ে এসে বলল, তিথি, কি হয়েছে ভাইয়া? সায়ান, তুই আজ কলেজে যাবি না? তিথি, হুম, যাব ভাইয়া। সায়ান, নিয়ানকে তোর সাথে করে নিয়ে যা। তোর কলেজের পাশে যে পার্কটা আছে ওইটা নিয়ানকে দেখিয়ে দিস। তিথি, আচ্ছা ভাইয়া। তারপর সায়ান চলে গেল ওর আব্বুর সাথে অফিসে। আমি তিথিকে বললাম, আমি চল তিথি, না হলে দেরি হয়ে যাবে। তিথি, আরে দাঁড়াও, এত তাড়াহুড়ো করছো কেন? 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। কথাটি বলেই তিথি একটা হাসি দিয়ে রুমে ঢুকে গেল। 1 মিনিটের জায়গায় প্রায় আধা ঘন্টা লাগিয়ে তিথি রুম থেকে বেরিয়ে আসল। তারপর বাইরে এসে তিথিকে নিয়ে রিকশায় উঠলাম। তিথি রিকশায় উঠেই আমাকে বলল, তিথি, জিএফের সাথে দেখা করতে যাচ্ছ? আমি, মানে তুমি কিভাবে জানলে? অবাক হয়ে। আমি, মানে তুমি কিভাবে জানলে? অবাক হয়ে। তিথি, পার্কে যাচ্ছ তাই আন্দাজ করে বললাম। আমি, অহহ। তারপর কিছুক্ষণ চুপ। আমি বললাম, আচ্ছা, তুমি কি প্রতিদিনই এরকম সেজে গুজে কলেজে যাও? তিথি, নাহাজকে স্পেশাল একজনের জন্য সাজলাম। আমি, কে, বয়ফ্রেন্ড? তিথি, হুম। বলতো কেমন লাগছে আমাকে? আমি, একদম পড়ি। তিথিকে দেখলাম লজ্জা পেল। আমি আবার বললাম, আমি, তোমার বয়ফ্রেন্ডের নাম কি? তিথি, নিয়ান। আমার চোখের দিকে থাকিয়ে। আমি, হাহাহামজা করছো? তিথি, মজা না সত্যি? আমি, অহ, তাহলে হয়তো আমার নাম। আর তোমার বয়ফ্রেন্ডের নাম? সেইম। কোনো একদিন দেখা করিয়ে দিই তো আমার মিতার সাথে। আহিয়া আস্তে আস্তে কি যেন একটা বলল। আমি, কিছু বললে? তিথি, কই কিছু না তো। আচ্ছা, তোমার জিএফের নাম কি? আমি, আহিয়া রহমান। তিথি, সে কি দেখতে আমার থেকেও বেশি সুন্দর? আমি, জানি না। তিথি, জান না মানে? আমি ওকে এখনো দেখি নাই। আজ আমি ওর সাথে প্রথম দেখা করতে যাচ্ছি। তবে আহিয়া যেরকমই হোক, আমি ওকেই ভালোবাসি। তিথি, না দেখেই ভালোবেসে ফেলেছ? এটা আবার কি ধরনের ভালোবাসা? আচ্ছা, এখন যদি গিয়ে দেখ আহিয়া অনেক
কালো দেখতে। অনেক বিশ্রী। তখন কি করবে? আমি বললামই তো, আহিয়া যেরকমই হোক আমি ওকেই ভালোবাসি। আমি আহিয়ার সৌন্দর্যকে ভালোবাসি নাই, আমি আহিয়াকে ভালোবেসেছি। তিথির দিকে তাকিয়ে দেখলাম আমার দিকে মায়াবী চোখে তাকিয়ে আছে তিথি। আমি ভালো করে ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম তিথির চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি বললাম, আরে তুমি কাঁদছ কেন? তিথি, আহিয়ার উপর তোমার ভালোবাসা দেখে আমার কান্না চলে আসল। আমি তিথি একটা টিস্যু বের করে দিলাম। আমি, নাও চোখের পানি মুছে নাও, না হলে চোখের কাজল লেপটে যাবে। কিছুক্ষণ পর রিকশা একটা পার্কের সামনে এসে থামল। তিথি, নেমে পড়, এটাই হচ্ছে সেই পার্ক। তারপর আমি রিকশা থেকে নেমে পড়লাম। তিথিও আমার সাথে রিকশা থেকে নামল। আমি, আরে তুমি কেন নামছ? তিথি, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করব এই পার্কে। আমি, মানে তোমার বয়ফ্রেন্ডও এই পার্কে আসছে? তিথি, হুম। আমি, আচ্ছা, তাহলে চল দুজন একসাথেই যাই। তিথিকে নিয়ে পার্কে ঢুকলাম। আমি এদিক সেদিকে আহিয়াকে খুঁজতে লাগলাম, কিন্তু সব জায়গাতেই এক একটা কাপল বসা। কোথাও একটা সিঙ্গেল মেয়ে দেখতে পেলাম না। তাছাড়া আমি আহিয়াকে চিনিও না। এখন আমি আহিয়াকে কিভাবে খুঁজে পাই? ভাবলাম কিছুক্ষণ অপেক্ষা করি। আমি তিথিকে বললাম, তিথি, তোমার বয়ফ্রেন্ড কই? তিথি, এসে পড়বে এক্ষুনি। তোমার গার্লফ্রেন্ডও মনে হয় এখনো আসে নাই। আমি, না। এই বলেই আমি একটা খালি জায়গায় ঘাসের উপর বসে পড়লাম। আমি বসার পর তিথিও বসল আমার পাশে। তিথি একেবারে আমার গা ঘেঁষে বসল। আমি তিথির থেকে সরে বসলাম। তিথি, আচ্ছা, তোমার জিএফকে তো তুমি আগে কোনোদিন দেখ নাই। এখন তোমার জিএফকে তুমি কিভাবে খুঁজে বের করবে? আমি, আহিয়া নিজেই আমাকে খুঁজে বের করে নিবে। তিথি, আচ্ছা। আমি, হুম। তিথি, আচ্ছা তুমি একটু বস, আমি আসছি। দাঁড়ি, আমি, তোমার বয়ফ্রেন্ড এসে গেছে নাকি? তিথি, হুম। তিথি একটা হাসি দিয়ে কোথায় যেন চলে গেল। কিছুক্ষণ পর আমার মোবাইলটা বেজে উঠল। আহিয়া ফোন দিছে। আমার মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। ফোনটা ধরার সাথে সাথেই আহিয়া বলল, আহিয়া, তোমার সাথে ওই মেয়েটা কেন আসছে? আমি, আহিয়া, তুমি চলে এসেছ কোথায়? তুমি সামনে আসছো না কেন? আহিয়া, আগে আমি যেই প্রশ্নটা করছি সেটার উত্তর দাও। আমি, তিথি ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছে। আহিয়া, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছে নাকি তোমার সাথে প্রেম করতে আসছে? আমি, আহিয়া, তুমি এসব কি বলছো? পিলজো, আমার সামনে আসো। আহিয়া, আমি তোমার সামনে আসছি না, চলে যাচ্ছি বাড়িতে। আমি, আহিয়া, প্লিজ একটা বারের জন্য আমার সামনে আসো, আমি তোমাকে সব কিছ বুঝিয়ে বলছি। আহিয়া আর কিছু না বলে ফোনটা কেটে দিল। আমি অসহায় হয়ে দাঁড়িয়ে আছি। তারপর তিথি এসে আমাকে বলল, তিথি, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আহিয়া এখনো আসে নাই? আমি, আহিয়া চলে গেছে তিথি। আহিয়া আর আসবে না আমার সামনে। আমার কান্না প্রায় চলেই এসেছিল। তখনই হুট করে তিথি আমাকে জড়িয়ে ধরল। আমি, এই তিথি, কি করছো? কি ছাড় বলছি। আমি তিথিকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তিথি আমাকে ছাড়ছেই না। আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে। তারপর তিথি আমাকে নিজে থেকেই ছেড়ে দিয়ে বলল, তিথি, আহিয়ার নাম্বারে একটা ফোন দাও। আমি, কেন? আমি আহিয়াকে ফোন দিব কেন? তিথি, তুমি ফোন দিলেই আহিয়া চলে আসবে। আমি তিথির কথায় আহিয়ার নাম্বারে ফোন দিলাম। আহিয়ার নাম্বারে ফোন দেওয়ার সাথে সাথেই
তিথির ফোনটা বেজে উঠল। তিথি নিজের মোবাইলটা আমার হাতে দিল, বলল, তিথি দেখ। আমি তিথির ফোনটা আমার হাতে নিয়ে দেখলাম আমার নাম্বারটাই তিথির ফোনে বাজছে। নাম্বারের উপরে লেখা মাই লাইফ। আমি মানে তুমি? তিথি হুমামি আহিয়া। আমি তুমি আমার আহিয়া। তিথির গালে হাত দিয়ে, তিথি আরে পাগল কান্না করছো কেন? এই বলে তিথি আমাকে আবার জড়িয়ে ধরল। আমি এই ছাড়, সবাই দেখছে। তিথি দেখুক, তাতে আমার কিছু আসে যায় না। আমি আমার স্বামীকে জড়িয়ে ধরেছি। দাঁড়ি। আমি তিথি ছাড় বলছি, দেখ কি রকম ভাবে সবাই তাকিয়ে আছে। এবার তিথি আমাকে ছেড়ে দেখল হা করে। সবাই দাঁড়িয়ে ফ্রিতে সিনেমা দেখছে। আমি আচ্ছা, তোমার নাম আবার তিথি কিভাবে হলো? তিথি আমার নাম হলো আহিয়া রহমান। তিথি, আমি কই, তুমি তো আমাকে কোনোদিন বলো নাই যে তোমার নাম তিথি। তিথি, তুমি কি কোনোদিন আমাকে জিজ্ঞেস করেছ যে আমার আর কোনো নাম আছে কিনা? আমি সেটাও ঠিক। আচ্ছা, আমি কিন্তু তোমাকে আহিয়া বলেই ডাকব। তিথি, ওকে। তারপর আমরা অনেকক্ষণ পার্কে ঘোরাঘুরি করলাম। আমি তাহলে এখন বাড়িতে চল। তিথি, আরেকটু থাকি না? আমি না, অনেক বেলা হয়ে গেছে। তোমার আম্মু তোমার জন্য চিন্তা করবেন। তারপর আমরা রিকশাতে করে বাড়িতে আসতে লাগলাম। আমি আহিয়াকে জিজ্ঞেস করলাম, আমি আচ্ছা আহিয়া, তোমার ফ্যামিলি কি আমাদের মেনে নিবে? আহিয়া, মেনে নিবে না কেন? অবশ্যই মেনে নিবে। তুমি আজকেই ভাইয়ার সাথে আমাদের ব্যাপারে কথা বল। আর তোমাকে আমি একটা কথা বলে রাখি, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি কিন্তু সায়ান যদি আমাকে ভুল বুঝে, আমি সায়ানের চোখে কোনোদিন খারাপ হতে চাই না আহিয়া। সায়ান আমার জন্য যা করেছে সেটা হয়তো আমার আপন ভাই তাকলেও করত না। আমি আমার আর সায়ানের বন্ধুত্ব নষ্ট করতে চাই না। আহিয়া, তুমি আগে আমাদের কথা বলেই দেখ না, ভাইয়া যদি তোমাকে সত্যিকারের বন্ধু ভেবে থাকে তাহলে কোনো দিনও তোমাকে খারাপ ভাববে না। আমি আচ্ছা আহিয়া, আমি বলবো। তারপর আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম। বিকালে একটু ঘুমিয়ে নিলাম। রাতে সায়ান বাসায় ফিরল। আমি ভাবলাম এখনই সায়ানকে আমাদের কথাটা বলে দেওয়া উচিত। আমি সায়ানের রুমের দিকে যেতে লাগলাম। সায়ানের রুমে ঢুকে দেখলাম সায়ান মোবাইল হাতে নিয়ে কি যেন দেখছে। আমি, কিরে, কি দেখিস মোবাইলে এত ব্যস্ত হয়ে? সায়ান আমার হাতে ওর মোবাইলটা দিয়ে বলল, সায়ান, দেখতো ছেলেটা দেখতে কেমন? আমি, অনেক সুন্দর। কে রে ছেলেটা? সায়ান, তিথির হবু বর। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার মাথা ঘুরছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। বসে পড়লাম সায়ানের বেডে। সায়ান আবার বলতে লাগল, সায়ান, জানিস নিয়ান, আমার আর আব্বুর অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার বোনটাকে একটা ডাক্তার ছেলের সাথে বিয়ে দিতে। সেই স্বপ্নটা এখন পূরণ হতে যাচ্ছে। ছেলেটা অনেক বড় ডাক্তার। আব্বুর বন্ধুর ছেলে। তিথির ফটো দেখেই তিথিকে পছন্দ হয় ছেলেটার। কালকে ছেলে ও তার পরিবার আসছে তিথিকে দেখতে। আমি অসহায় হয়ে সায়ানের দিকে তাকিয়ে ওর কথাগুল শুনলাম। সায়ান, কিরে, তুই কিছু বলছিস না যে? আর তর মুখটা এরকম ফ্যাকাশে লাগছে কেন? তর কিছু হয়েছে নাকি? আমি, নারে, কিছু হয় নাই। আর ভালোই তো হয়েছে, তর স্বপ্নটাও পূরণ হবে আর তিথি ভালো একটা বড় পাবে। সায়ান, আর তুই বললি না তো তর
গার্লফ্রেন্ড দেখতে কেমন, দেখা করেছিস কি তার সাথে? আমি রে দেখা করলাম, অনেক সুন্দর। সায়ান আচ্ছা চল এখন খেতে চল। সবাই হয়তো টেবিলে আমাদের জন্য অপেক্ষা করছে। সায়ান আর আমি খাওয়ার রুমের দিকে হাঁটতে লাগলাম। আমি বললাম, আমি সায়ান তিথি কি জানে যে তার বিয়ে ঠিক হয়ে গেছে? সায়ান নারে তিথিকে এখনো বলা হয় নাই। আর তিথিকে এখন বললে তিথি মানা করে দিবে, তার চেয়ে বরং কালকে ওরা আসার আগ মুহূর্তেই তিথিকে বলে দিব, তখন আর না করতে পারবে না। সায়ানের সাথে কথা বলতে বলতে খাওয়ার রুমে চলে আসলাম। দেখলাম সবাই বসে আছে। আন্টি কই থাকরে তোমরা দুজন একসাথে হলেই শুধু কথা আর কথা বলেই যাও, এদিকে খাওয়া দাওয়ার কোনো খবর নাই। আন্টি এখন আমাকে নিজের ছেলের মতোই দেখেন। আমি গিয়ে বসলাম আহিয়ার ঠিক সামনের চেয়ারে। আহিয়া আমাকে বারবার ইশারা করে বলছে যে আমার আর ওর ব্যাপার সায়ানকে বলেছি কিনা। আমি ওর দিকে না তাকিয়ে মাথা নিচু করে খেতে লাগলাম। আমার গলা দিয়ে যেন খাবার নামছেই না। কষ্ট করে একটু খেয়ে উঠে চলে আসলাম রুমে এসেই দরজা লাগিয়ে বিছানাতে বসে পড়লাম। বুকের ভিতরটা অনেক ভারী লাগছে। চোখ দিয়ে অঝোর বৃষ্টি পড়তেছে। আমি ভাবতে লাগলাম যে এখন আমার কাছে দুইটা অপশন হয়ে দাঁড়িয়েছ, বন্ধুত্ব আর ভালোবাসা। এখন আমি কোনটাকে বেছে নিব? এদিকে আহিয়া বারবার ফোন দিয়েই যাচ্ছে। আমি বারবার ওর ফোনটা কেটে দিচ্ছি। আমি জানি এখন ফোনটা ধরলে আহিয়া কি বলবে যে ওর ভাইয়াকে আমি আমাদের কথা বলেছি কিনা। তখন আমি কি উত্তর দিব? এই কথাটা ভেবেই আমি ওর ফোনটা কেটে দিচ্ছি। আমি এবার মোবাইলটা অফ করে দিলাম আর নীরবে কান্না করতে লাগলাম। আর এদিকে বন্ধুত্ব আর ভালোবাসার সাথে যুদ্ধ করতে লাগলাম। শেষ পর্যন্ত এই যুদ্ধে বন্ধুত্বকে জিতিয়ে দিলাম আর ভালোবাসাকে হারিয়ে দিলাম। কিন্তু আমি কি আহিয়াকে ছাড়া বাঁচতে পারব? এসব কথা ভাবতেছি তখনই শুনলাম দরজায় কে যেন টক টক আওয়াজ করছে। আমি চোখের পানি মুছে দরজা খুললাম। আমি আহিয়া, তুমি এত রাতে আমার রুমে? আমি আহিয়া, তুমি এত রাতে আমার রুমে? আহিয়া, তুমি বারবার আমার ফোন কেটে দিচ্ছ কেন? এই বলে আমার রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। আমি কি হলো কি, দরজা লাগাচ্ছ কেন? প্লিজ তুমি তোমার রুমে যাও। আর এত রাতে যদি কেউ দেখে ফেলে যে তুমি আমার রুমে, তাহলে সবাই কি ভাববে বল? আহিয়া, আগে বল তুমি আমার ফোন কেটে দিচ্ছিলে কেন? আহিয়া আমার দিকে এক পা করে এগিয়ে আসছে আর আমি পিছিয়ে যাচ্ছি। পিছতে পিছতে হঠাৎ আমি দেয়ালে আটকে গেলাম আর আহিয়া একেবারে আমার বাহুতে চলে এসেছে। ওর নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। আহিয়াকে দেখলাম চোখ বন্ধ করে নিজের ঠোঁট আমার দিকে এগিয়ে আনছে। আহিয়া যেই আমার ঠোঁটে ওর ঠোঁট লাগাতে যাবে তখনই আমি ঠাসস করে ওর গালে চড় বসিয়ে দিলাম। আমি কি করছো কি? বেরিয়ে যাও আমার রুম থেকে, আমি তোমাকে ভালোবাসি না। অনেক কষ্টে কথাটা বললাম। আহিয়া আমার থেকে এক হাত দূরে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। তারপর বলল, আহিয়া ভালোবাসো না তাই তো? এই বলে আহিয়া সারা রুমে কি যেন খুঁজতে লাগল। পেয়েও গেল একটা ব্লেডটা ডান হাতে নিয়ে বা হাতে ব্লেডটাকে চাপ দিয়ে জুড়ে টান মারল। আমি আহিয়া আয়া বলে জুড়ে চিৎকার দিয়ে উঠলাম। রুমের দরজা লাগানো, তাই চিৎকারের আওয়াজ বাইরে গেল না। আমি দৌড়ে আহিয়া পাশে গিয়ে ওর হাত
চেপে ধরলাম। তুমি এটা কি করলে আহিয়া? আহিয়া, তুমি তো আমাকে ভালোবাসো না। তাহলে কান্না করছো কেন? আমি ওর কথার কোনো উত্তর না দিয়ে আমার একটা গামছা ছিঁড়ে অহিয়া হাতে পেঁচিয়ে দিতে লাগলাম। তুমি এটা কেন করলে আহিয়া? আহিয়া, তুমি আমাকে বললে কেন যে তুমি আমাকে ভালোবাসো না? আমি কিছু বললাম না, চুপ হয়ে রইলাম। তারপর আহিয়া পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আহিয়া, তোমার কি হয়েছে বল পিলজু? ভাইয়া কি তোমাকে কিছু বলেছে? আমি আহিয়াকে বললাম, আহিয়া, আমাকে ছাড়। আহিয়া, না, আমি ছাড়ব না, আগে বল তোমার কি হয়েছে? আহিয়া আমার থেকে ছাড়িয়ে বললাম, আহিয়া, তুমি আমাকে ভুলে যাও। আহিয়া আমার দিকে অবাক হয়ে তাকালো। তারপর বলল, আহিয়া, তোমাকে ভুলে যাওয়া এত সহজ নাকি? আমি নিজেকে ভুলতে পারবো, কিন্তু তোমাকে ভুলতে পারবো না। আর তুমি এসব কি বলছো পিলজু? আমাকে বল তোমার কি হয়েছে? আহিয়া, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। কালকে তোমাকে বরপক্ষ দেখতে আসছে। আহিয়া বললেই হলো, বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়েই করব না। মরে যাব তবু অন্য কাউকে বিয়ে করব না। এই বলেই আহিয়া রুম থেকে বেরিয়ে গেল। আমি পেছনে থেকে অনেক ডাকলাম, কিন্তু আহিয়া শুনল না। আমি এখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। একদিকে ভালোবাসা, আরেকদিকে বন্ধুত্ব। এসব চিন্তা করতে করতেই কখন যে সকাল হয়ে গেল বুঝতেই পারি নাই। আয়নাতে দেখলাম রাতে না ঘুমানো আর কান্না করাতে চোখ দুইটা অনেকটা ফুলে আছে। চোখ মুখ ধয় গিটারটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে দেখলাম এখনো কেউ ঘুম থেকে উঠে নাই। আহিয়ার রুমের দরজাটা খোলাই আছে। হয়তো আমার মতোই মেয়েটা ঘুমায় নাই। সারা রাত কান্না করতে করতেই কাটিয়ে দিয়েছে। আমি গিটার হাতে নিয়ে ছাদে উঠে আসলাম। এক কোণে বসে আয়ুব বাচ্চুর সেই তুমি গানটা ধরলাম। সেই তুমি কেন এত অচেনা হলে? সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম? কেমন করে এত অচেনা হলে তুমি? কিভাবে এত বদলে গেছি এই আমি? ও ও বুকের সব কষ্ট হাতে সরিয়ে চল বদলে যাই। তুমি কেন বোঝ না তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে। তুমি ক্ষমা করে দিও আমায়। কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে। শূন্যতায় ডুবে গেছি আমি। আমাকে তুমি ফিরিয়ে নাও। তুমি কেন বোঝ না? আমার গান শেষ হতেই শুনলাম কে যেন হাত তালি দিচ্ছে। পিছনে তাকিয়ে দেখলাম সায়ান। সায়ান বলল, সায়ান, বাহ বন্ধু, তর গানের গলার তুলনা হয় না। কি ধরাজ কণ্ঠ, একেবারে মন ছুঁয়ে যায়। আমি শুধু একটা হাসি দিলাম। তারপর অনেকক্ষণ ধরে সায়ানের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ আহিয়া এসে বলল, আহিয়া ভাইয়া, আম্মু তোমাকে ডাকছে। সায়ান উঠে চলে যেতে লাগল। আমিও সায়ানের পিছে পিছে চলে যেতে লাগলাম। আহিয়া বলল, নিয়ান ভাইয়া, তুমি যেও না, তুমি আমাকে একটা গান শোনাও। আমি এখন না, তিথি পড়ে শোনাব। আহিয়া, না, আমি এখনই শুনব, জেদ ধরে। আমি তিথি, আমি তোমাকে বিকালে গান শোনাব। সায়ান, আরে নিয়ান, মানা করছিস কেন? একটা গান শোনালে সমস্যা কি? আমি, আচ্ছা ঠিক আছে। আহিয়ার মুখে হাসি ফুটে উঠল। সায়ান চলে যাওয়ার পর আমি আহিয়ার দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ দুইটা লাল হয়ে আছে আর অনেক ফুলে রয়েছে। আমি জানি আহিয়া আমাকে গান শোনানোর জন্য আটকায় নাই। আহিয়া আমাকে কিছু বলতে চাইছে। আহিয়া বলল, নিয়ান পিলজো, চল আমরা পালিয়ে যাই।
আমি দেখ আহিয়া, সায়ান আমার জন্য অনেক করেছে, তাছাড়া সায়ান আমাকে অনেক বিশ্বাস করে, তার সাথে আমি বেইমানি করতে পারবো না। আহিয়া তাহলে আমারও এ জীবন বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। এই বলে আহিয়া আমার থেকে অনেক দূরে ছাদের এক কোণে গিয়ে দাঁড়াল লাফ দেওয়ার জন্য। এখন হয়তো আমি একটু এগুলেই আহিয়া লাফ দিয়ে দিবে, তাই আমি ভয়ে এগুচ্ছি না। আহিয়া শেষবারের জন্য আমার দিকে একবার তাকালো। আহিয়া শেষবারের জন্য আমার দিকে একবার তাকালো। আহিয়া আমার দিকে তাকানো মাত্রই আমি মাথা ঘুরে পড়ে গেলাম। আহিয়া দৌড়ে এসে আমাকে ধরল, সাথে সাথে আমার পাশে বসে আমার মাথা নিজের কোলের উপর তুলল। আমি চোখ বন্ধ করে আছি। আহিয়া কান্না করতে করতে আমাকে ডাকতে লাগল, আহিয়া কি হয়েছে তোমার, পিলজো? চোখ খুল। ডাক্তার, অ্যাম্বুলেন্স বলে চিৎকার করতে লাগল। তখনই আমি উঠে আহিয়ার মুখ চেপে ধরলাম। আমি, আরে আরে, এত জোরে চিৎকার করছ কেন? সবাই কিনা কি ভাববে? আহিয়া, তার মানে তুমি এতক্ষণ অভিনয় করছিলে? আমি হুমম, আমি এই অভিনয় না করলে যে তুমি এতক্ষণে ছাদ থেকে লাফ দিয়ে দিতে। আহিয়া, এখন যদি আমাকে নিয়ে পালাতে না রাজি হও তাহলে কিন্তু এখন আমি লাফ দিয়েই দিব। আমি ঠাসস করে ওর গালে চড় বসিয়ে দিলাম। আমি আর একটা বার যদি লাফ দেওয়া কথা বল, তাহলে তোমার আগে আমি নিজেই লাফ দিয়ে দিব। আহিয়া আমার হাত চেপে ধরে বলল, আহিয়া, না না, তুমি লাফ দিয়ে না। আমি তাহলে তুমি আমার কাছে ওয়াদা কর যে তুমি এই বিয়ে করতে রাজি হয়ে যাবে। আহিয়া, ইমোশনাল ব্ল্যাকমেইল করছো? কান্না করতে করতে আহিয়া, তাড়াতাড়ি বল, না হলে আমি এক্ষুনি লাফ দিচ্ছি। আমি এক পা বাড়ালাম লাফ দেওয়ার জন্য। আহিয়া আমার হাত আরো শক্ত করে জড়িয়ে ধরল। আহিয়া, তুমি যা বলবে আমি তাই করব। তবু তুমি লাফ দিয়ে না। জুড়ে জুড়ে কান্না করে। মেয়েটা সত্যিই আমাকে অনেক ভালোবাসে। আমি আহিয়ার চোখের পানি মুছে দিয়ে বললাম, আমি যাও, এখন গিয়ে রেডি হয়ে নাও, একটু পরে তোমাকে দেখতে আসছে। আমি অন্যদিকে তাকিয়ে বললাম, কারণ আহিয়ার চোখের দিকে তাকিয়ে আমি কথা বলতে পারবো না। আহিয়া কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আচ্ছা, আমি কি এটা ঠিক করছি? বন্ধুত্ব বাঁচাতে গিয়ে ভালোবাসার মানুষটাকে কষ্ট দিচ্ছি। আচ্ছা, আহিয়া কি ওই ছেলেটাকে বিয়ে করে সুখী হতে পারবে? এইসব ভাবতেছি, হঠাৎ সায়ান এসে বলল, সায়ান, কিরে, তুই এখনো এখানেই দাঁড়িয়ে আছিস? আর তুই কি তিথিকে কিছু বলেছিস? ওকে দেখলাম কান্না করতে করতে নিচে যাচ্ছে। আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না। আমি সরি রে, ওর সাথে কথা বলতে বলতে মুখ ফসকে ওর যে বিয়ে ঠিক হয়ে গেছে সেটা বলে দিয়েছি, আর দেখতে আসছে সেটাও বলে দিয়েছি। সায়ান, আরে এতে সরি বলার কি আছে? তুই তো আমার কাজটা সহজেই করে দিয়েছিস। আমিও অনেকক্ষণ ধরে ওকে বলবো ভাবছিলাম। আচ্ছা চল, নিচে চল, অনেক কাজ পড়ে আছে। দাঁড়ি। তারপর আমার নিচে চলে আসলাম। সায়ানের সাথে কিছু টুকটাক কাজ করলাম। কিছুক্ষণ পর ছেলে পক্ষও চলে আসল। সবাইকে ওদের ড্রয়িং রুমে সোফাতে বসানো হলো। আমি আর সায়ান সোফার একপাশে বসলাম। আহিয়ার হবু বর্তাও আমাদের পাশে এসে বসল। সায়ান আমাকে ছেলেটার সাথে পরিচয় করিয়ে দিল। সবাই সবার সাথে কথা বলাতে ব্যস্ত। আমি এক কোণে বসে আছি। হঠাৎ সবাই বলতে লাগলো যে পাত্রীকে নিয়ে আসা হোক।
সায়ানের আম্মু ওঠে আহিয়াকে আনতে গেলেন। আমি ভাবলাম এখন আর আমার এখানে থাকা ঠিক হবে না। আমি উঠে চলে যেতে লাগলাম। সায়ান আমার হাত ধরে বলল, সায়ান তুই আবার কোথায় যাচ্ছিস? এখন কোথাও যাস না, বসো এখানে। আমি সায়ানের কথায় বসে পড়লাম। আহিয়াকে নিয়ে আসা হলো। আহিয়ার দিকে আমি একবার তাকালাম। একটা নীল শাড়ি পরে এসেছে, একদম নীলপরি লাগছে। আহিয়াকে আমাদের সামনে বসানো হলো। মাথা নিচু করে বসে আছে আহিয়া। আরিয়ানকে, বর, দেখলাম আহিয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আহিয়া মাথা উঁচু করে চোখ তুলে প্রথমে আমার দিকে তাকালো। আহিয়ার সাথে আমার চোখাচোখি হতেই আমি আমার চোখ ওর থেকে নামিয়ে নিলাম। সবারই আহিয়াকে পছন্দ হলো, তাই বিয়েটাও ঠিক করে ফেলল। সামনের সপ্তাহে শুক্রবারে বিয়েটা হবে। আহিয়াকে আংটি পরিয়ে সবাই চলে গেল। রাতে খাওয়ার টেবিলে সবাই একসাথে খাচ্ছি, কিন্তু আহিয়াকে দেখতে পাচ্ছি না। আন্টি বারবার আহিয়াকে ডেকে যাচ্ছেন, কিন্তু কোনো সাড়া দিচ্ছে না। সায়ান জিজ্ঞেস করল, সায়ান কি হয়েছে আম্মু? তিথি আসছে না কেন? আন্টি কি জানি কি কখন থেকে ওকে বলেই যাচ্ছি খেতে আয়, কিন্তু বারবার বলছে যে ওর নাকি খিদা নাই, নাকি খাবে না। সায়ান বুঝেছি আম্মু ওকে না জানিয়ে বিয়ে ঠিক করাতে হয়তো রাগ করেছে। আন্টি এখন কি করি বলতো সায়ান? মেয়েটা না খেয়ে থাকবে রাতে, দুপুরেও খায় নাই। সায়ান নিয়ান তুই একবার দেখ না, তুই বলাতে খায় কি না। আমি যেখানে আন্টির কথাই খেল না, আমার কথায় কিভাবে খাবে? সায়ান আমি দেখেছি তিথি তর সাথে এই কদিনে অনেক ভাব জমিয়ে ফেলেছে, তর কথায় হয়তো খেতে পারে, একবার চেষ্টা করে দেখ না। আচ্ছা আমি দেখছি, ওর খাবারটা আমাকে দাও তো আন্টি। আমি আহিয়ার খাবার নিয়ে ওর রুমের দরজার পাশে গেলাম। আহিয়াকে দেখলাম বালিশে মুখ গুজে কান্না করছে। আমি দরজা ধাক্কা দিয়ে ওর পাশে বেডে গিয়ে বসলাম। আহিয়া না তাকিয়েই বলল, আহিয়া আম্মু তোমাকে আর কতবার বলবো আমি খাবো না? বারবার কেন বিরক্ত করছো? আমি আহিয়া। আমার কণ্ঠ শুনে আহিয়া চমকে উঠে বালিশ থেকে মুখ তুলে আমার দিকে তাকালো, তারপর বলল, আহিয়া কে আপনি? আর আমার রুমে কেন এসেছেন? আহিয়া কে আপনি? আর আমার রুমে কেন এসেছেন? অভিমানী কণ্ঠে। আমি আহিয়া কেন এরকম পাগলামি করছো? আহিয়া আমি পাগলামি করি আর যাই করি তাতে আপনার কি? আমি আমার অনেক কিছু, নাও খাবারটা খেয়ে নাও। আহিয়া না, আমি খাবো না। আমি আহিয়া আমিও কিন্তু এখনো খাই নাই। আহিও আপনি খান নাই তো আমি কি করব? আমি আচ্ছা তাহলে আজ সারা রাত আমি না খেয়েই থাকব। এই বলে আমি খাবার হাতে নিয়ে চলে যেতে লাগলাম। আহিয়া দাঁড়াও। জানতাম আহিয়া আমি সারা রাত না খেয়ে থাকব সেটা সহ্য করতে পারবে না। আহিয়া সব সময় শুধু ইমোশনাল ব্ল্যাকমেইল কান্না করে। আমি নাও খেয়ে নাও, ওর হাতে প্লেটটা এগিয়ে দিয়ে, আহিয়া আমাকে খাইয়ে দাও। আমি কিভাবে খাইয়ে দিব? কেউ এসে পড়বে। আহিয়া কেউ আসবে না, প্লিজ খাইয়ে দাও। মনে কর এটা আমার শেষ ইচ্ছা। আমি এবার আর না করতে পারলাম না। আহিয়ার রুমের দরজাটা একটু বেজিয়ে এসে ওর পাশে বসলাম। আমি নাও হা কর। আহিয়া হা করে খাবারগুলা মুখে নিল। মুখে খাবার নিয়েই আহিয়া কান্না করতে লাগল। আমি খাবার সময়ও কান্না করবে নাকি? বা হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিয়ে
আহিয়া জান, আমার অনেক ইচ্ছা ছিল যে তোমার হাতে সারা জীবন এভাবে খাব, কিন্তু সেই ইচ্ছাটা আর পূরণ হল না। তোমাকে আমি সারা জীবনের জন্য হারিয়ে ফেলব। আমার চোখের পানি গড়িয়ে পড়ল। আমি অন্যদিকে মুখ নিয়ে চোখের পানি মুছলাম। আহিয়াকে বুঝতে দিলাম না আমি যে কান্না করছি। আরে আমার হাতে না খেতে পারলে কি হবে? বিয়ের পরে তোমার হাসবেন্ডের হাতে খাবে। আহিয়া, আমি তোমার হাতেই খেতে চাইছি, অন্য কারো হাতে না। কিছুটা রেগে, আহিয়া, তোমার বরটা কিন্তু অনেক হ্যান্ডসাম। আহিয়া, কে আমার বর? আমি ওই ছেলেটাকে বর হিসেবে মানি না এবং মানব না। আমি মনে মনে তোমাকেই বর হিসেবে মানি। আমি চুপ কর, আমার কি আছে যে তুমি আমাকে বর হিসেবে মানবে? আমার মতো একটা এতিম ছেলেকে তুমি কেন এত ভালোবাসো? আহিয়া, আমার তো কোনো ভবিষ্যৎ নাই। আরিয়ানের সাথে তুমি অনেক সুখে থাকবে। আহিয়া, আহিয়া, সুখ? কিসের সুখ? যেই সুখে কোনো ভালোবাসা নাই। টাকা পয়সা দিয়ে কোনোদিন সুখ পাওয়া যায় না নিয়ান। আমি কথা ঘুরিয়ে বললাম, আমি খাবারটা তাড়াতাড়ি শেষ কর। আহিয়া, না হলে কেউ এসে পড়বে। আহিয়া, তুমি তো বলছিলে তুমি খাইছ না। আহিয়া আমার হাত থেকে প্লেটটা নিয়ে বলল, আহিয়া, হা কর। আমি পরে খেয়ে নিব। আহিয়া, তুমি আগে খাও। আহিয়া, আমি বলছি হা কর। রেগে আমি বাধ্য হয়ে হা করলাম। আহিয়া আমাকে খাইয়ে দিল। খাওয়া শেষে আমি বললাম, আমি এখন ঘুমিয়ে পড়। আহিয়া, আহিয়া, ঘুম আবার কি? আমার ঘুম তো তুমি কালকেই উড়িয়ে দিয়েছ। আচ্ছা, আমি এখন যাই, তুমি ঘুমানোর চেষ্টা কর। আহিয়া, নিয়ান, আমার শেষ একটা ইচ্ছা রাখবে? আমি কি ইচ্ছা? আহিয়া, আমার কপালে একটা চুমু খাবে? না আহিয়া, এটা হয় না। তুমি এখন অন্য একজনের হবু স্ত্রী। আহিয়া, আচ্ছা যাও, লাগবে না। অন্য দিকে মুখ করে। আমার আহিয়াকে দেখে অনেক মায়া হল। আহিয়া, এদিকে ঘুর। আহিয়া, না যাও তুমি, লাগবে না আমার চুমু। আহিয়াকে আমার দিকে ঘুরিয়ে কপালে একটা চুমু খেয়ে ওর রুম থেকে বেরিয়ে আসলাম। রুম থেকে বেরিয়ে টেবিলে এসে দেখলাম এখনো সবাই টেবিলেই বসে আছে দাঁড়ি। ওদের পাশে যেতেই সায়ান জিজ্ঞেস করল, সায়ান, কিরে তিথি খেয়েছে? হুম, খেয়েছে। আন্টি জুড়ে একটা নিঃশ্বাস ফেললেন, যেন ওনার বুক থেকে ভারী একটা পাথর সরানো হইছে। সব মা এরকম নিজের ছেলে মেয়ে না খেয়ে থাকলে অস্থির হয়ে পড়েন। তারপর আমি আমার রুমে এসে বিছানাতে গা এলিয়ে দিলাম। জানি এখন যতই ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আমার ঘুম আসবে না। 5 দিন পর আজ আহিয়ার গায়ে হলুদ। সারা বাড়িতে আহিয়াদের আত্মীয় সজনে গমগম করছে। এই 5 দিনে আমি আহিয়ার সামনে একবারও যাইনি। রাত 11টা। সারা বাড়িতে নাচ গান হৈহুল্লোড় চলছে। আঙ্কেল আমার আর সায়ানের হাতে সারা বিয়ের দায়িত্ব তলে দিয়েছেন, তাই এদিক সেদিকে কাজ করে যাচ্ছি। হঠাৎ একটা পিচ্চি আমার শার্ট ধরে টানতেছে। কি হয়েছে পিচ্চি আপু? পিচ্চি, এটা আপনাকে তিথি আপু দিয়েছে। আমার হাতে একটা কাগজ দিয়ে। কাগজে লেখা, রাতে সবাই ঘুমানোর পর একবার ছাদে আইস পিলজো। আমি কাগজ পকেটে গুজে দিলাম। আহিয়া এখন আবার কি বলতে চাচ্ছে? আবার কাজে মন দিলাম। হঠাৎ সায়ানের ডাক, সায়ান, নিয়ান, এদিকে আয়তো। সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিল। সেখানে গিয়ে বললাম, কিছু বলবি সায়ান?
সায়ান এখানে বসো। আমার হাতে টান দিয়ে বসালো। সায়ান আমার হাতে একটা গিটার ধরিয়ে দিয়ে বলল, নে গান শুরু করে দে। আমি এখন গান, অনেক কাজ পড়ে আছে। সায়ান। তখন সবাই একসাথে বলতে লাগল, একটা গান শোনাও না ভাইয়া প্লিজ। আহিয়াও এখানেই বসা ছিল। সেও বলল, আহিয়া শেষ একটা গান শোনাও না ভাইয়া। আর কোনোদিন হয়তো তোমার গান শুনতে পারবো না। দাড়ি। আহিয়া কথায় আমি আশিকি 2 মুভির ভুলা দেনা গানটা ধরলাম। গান শেষ হওয়ার পর দেখলাম সবাই আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। দাড়ি। সবাই আমার গানের গলার অনেক প্রশংসা করল। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি ছাদে উঠলাম। ছাদে উঠে দেখলাম আহিয়া আগে থেকেই দাঁড়িয়ে আছে। আমি বললাম, আমাকে কেন ডেকেছ আহিয়া? আহিয়া আমার দিকে ঘুরে থাকাল। তারপর বলল, আহিয়া কালকে আমি চলে যাচ্ছি অনেক দূরে। আমি চুপ করে আছি। আহিয়া বলল, তুমি নিজের প্রতি খেয়াল রেখ। আর সিগারেটে কিন্তু একদম হাত দিয়ে না। আর চুলগুলা এরকম এলমেল রাখো কেন? আমার চুল ঠিক করে সব সময় চুলগুলা আছড়িয়ে রাখবা। সময় মতো খাবার খেয়ে নিবা। এখন তো আমি আর খোঁজ নিতে পারবো না খেয়েছ কি না। আহিয়ার কথাগুলা শুনে আমার বুক ফেটে যাচ্ছে। আমি আর আমার কান্না আটকাতে পারলাম না। হু হু করে কেঁদে দিলাম। আহিয়া, আরে পাগল, কান্না করছো কেন? এই যে দেখ, আমি মেয়ে হয়েও কান্না করছি না, আর তুমি ছেলে হয়েও মেয়েদের মতো কান্না করছো। আই এম সরি আহিয়া, আমাকে তুমি ক্ষমা করে দিই। তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। হাঁটু গেড়ে বসে ওর পা জড়িয়ে ধরে আহিয়া আমাকে টেনে তুলল। আহিয়া, নিয়ান আমাকে শেষবারের মতো একবার শক্ত করে জড়িয়ে ধরবা। এবার আহিয়াও কান্না করে দিল। আহিয়া, নিয়ান আমাকে শেষবারের মতো একবার শক্ত করে জড়িয়ে ধরবা। এবার আহিয়াও কান্না করে দিল। আমি আহিয়াকে অনেক শক্ত করে কিছুক্ষণ জড়িয়ে ধরলাম। আমি ভালো থেক আহিয়া, কথাটা বলেই আমি আর সেখানে দাঁড়ালাম না, চলে আসলাম নিচে। পরের দিন সারা বাড়িতে বিয়ের আমেজ লেগে আছে। সবাই এদিক সেদিকে ছোটাছুটি করছে। একজন আরেকজনের গালে রং লাগিয়ে দিচ্ছে। দাড়ি। আমি একটা জায়গায় দাঁড়িয়ে সবার ছোটাছুটি দেখছিলাম। হঠাৎ একটা মেয়ে এসে আমাকে বলল, মেয়ে, আপনি এত স্বার্থপর কেন? নিজের বন্ধুত্ব বাঁচাতে একটা মেয়ের জীবন নষ্ট করছেন। মেয়েটার কথায় আমার ভিতর মোচড় দিয়ে উঠল। সত্যিই তো আমি একটা স্বার্থপর। নিজের বন্ধুত্ব বাঁচাতে আমি আমার ভালোবাসার মানুষকে কষ্ট দিচ্ছি। আমি কে আপনি? আর আপনি এসব জানলেন কি করে? মেয়েটা আমি দিয়া, তিথির বেস্ট ফ্রেন্ড। দাড়ি। দিয়া আহিয়া, মুখে এই নামটা অনেক শুনেছি। আমি কি করতে পারি বলেন? আমি যে সায়ানের বন্ধুত্বে বাধা আছি, যে বন্ধুটা আমার সুখ দুঃখে সবসময় পাশে ছিল, সেই বন্ধুকে কিভাবে আমি ধোঁকা দেই বলেন? দিয়া, আর এদিকে যে 2 বছরের ভালোবাসাকে ধোঁকা দিচ্ছেন, সেটার কি হবে? আমাকে আর দুটানায় ফালাইয়ে না প্লিজ, আমাকে একটু একা থাকতে দিন। দিয়া আমার পাশ থেকে চলে গেল। কিছুক্ষণ পর বরপক্ষ চলে আসল। বর আসার পর আমি বের হয়ে আসলাম আহিয়াদের বাড়ি থেকে, কারণ আমি নিজের চোখে আহিয়া বিয়েটা দেখতে পারবো না, অনেক কষ্ট হবে। আমি চলে আসলাম সেই পার্কে, যেই পার্কটায় আহিয়ার সাথে আমি প্রথম দেখা করেছিলাম। পার্কের এক কোনায় একটা খালি জায়গায় বসে ভাবছিলাম আহিয়ার সাথে কাটানো
2টা বছরের কথা। আহিয়ার কথা ভাবছি আর চোখ দিয়ে অঝোর বৃষ্টি পড়ছে। হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল। অচেনা নাম্বার। ফোন রিসিভ করার সাথে সাথেই একটা মেয়ে বলল, মেয়ে ভাইয়া, কান্না করতে করতে। আমি কে আপনি? আর এভাবে কান্না করছেন কেন? মেয়েটা, ভাইয়া আমি দিয়া, আপনি তাড়াতাড়ি সিটি হসপিটালে চলে আসেন। ভাইয়া, আমি কেন হসপিটালে? কেন দিয়া? কার কি হয়েছে? দিয়া তিথি বিষ খেয়েছে ভাইয়া। আমার হাত থেকে মোবাইলটা মাটিতে পড়ে গেল। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। হুট আমার মনে পড়ল আমাকে হসপিটালে যেতে হবে। আমি আর কিছু না ভেবে হসপিটালের দিকে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতেই হসপিটালে চলে আসলাম। হসপিটালে ঢুকেই হন্য হয়ে আহিয়াকে খুঁজতে লাগলাম। হঠাৎ দেখতে পেলাম সায়ান, আঙ্কেল, আন্টি, দিয়া আরও অনেকে অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে কান্না করছেন। আমাকে দেখেই সায়ান জড়িয়ে ধরে কান্না করতে লাগল আর বলতে লাগল, সায়ান আমার বোনটার মনের কথা আমি বুঝতে পারি নাই নিয়ান। তিথি হয়তো কাউকে ভালোবাসত। সব দোষ আমার। আমি যদি বিয়ের আগে একটা বারের জন্য ওকে জিজ্ঞেস করতাম, তাহলে আজ এই অবস্থা হতো না। কান্না করে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি আর মনে মনে বলতে লাগলাম, তর দোষ নারে সায়ান, সব দোষ আমার। আমি আহিয়াকে এই মরার পথে নিয়ে এসেছি। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম, আল্লাহ, তুমি আমার জীবনটা নিয়ে আমার ভালোবাসার মানুষটাকে ঠিক করে দাও। হঠাৎ একটা ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসল। আমি সহ সবাই ডাক্তারকে ঘিরে ধরলাম। সবাই একসাথে বললাম, ডাক্তার, তিথি ঠিক আছে তো? ডাক্তার, চিন্তার কোনো কারণ নাই। রোগী সম্পূর্ণ সুস্থ আছে। তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসাতে বিষটা সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে নাই। দাড়ি আমরা সম্পূর্ণ বিষ বের করতে সক্ষম হয়েছি। আমি বড় করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। ডাক্তার আশা করি 2 ঘন্টার ভিতরেই রোগীর জ্ঞান ফিরে আসবে। সায়ান, আমরা কি এখন ভিতরে যেতে পারি ডাক্তার? ডাক্তার, অবশ্যই, তবে বেশি চিল্লাচিল্লি কইরেন না। তারপর একসাথে সবাই অপারেশন থিয়েটারে ঢুকলাম। কিছুক্ষণ পর আহিয়ার জ্ঞান ফিরে আসল। আহিয়া আস্তে আস্তে চোখ খুলে এদিক সেদিকে তাকাতে লাগল। আমি জানি আহিয়ার চোখ আমাকে খুঁজছে। আমি সবার পিছনে দাঁড়িয়েছিলাম। আহিয়া পিছনে তাকিয়ে আমাকে দেখতে পেল। ওর চোখে আমি রাগ, অভিমান, মায়া সবই একসাথে দেখতে পেলাম। আহিয়া আমার থেকে চোখ ফিরিয়ে নিল। বুঝতে পারলাম আহিয়া আমার উপর রেগে আছে। আন্টি, এখন কেমন লাগছে মা? আহিয়া, আমাকে তোমরা কেন বাঁচালে? আমি এই পৃথিবীতে থাকতে চাই না। আমাকে মরে যেতে দিলে না কেন তোমরা? সায়ান, তিথি, এরকম ভাবে বলিস না বোন। তুই মরে গেলে আমরা কিভাবে বেঁচে থাকব? আহিয়া, আমিও ওকে ছাড়া বেঁচে থাকতে পারব না। সায়ান, তিথি, বল ছেলেটা কে? আমি এক্ষুনি ছেলেটাকে তর সামনে নিয়ে আসছি। দে ছেলেটার নাম্বার আমাকে দে। দরকার হলে আজই তোদের বিয়ে করিয়ে দিব। আহিয়া একটা আঙুল উঁচু করে আমার দিকে দেখালো। তারপর বলল, ওই যে ছেলেটা। সবাই আমার দিকে অবাক হয়ে তাকালো। আমি অপরাধী হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আহিয়া আবার বলতে লাগল, তোমার বন্ধুটাকে আমি অনেক বেশি
ভালোবাসি ভাইয়া। তোমার বন্ধুটা শুধু তোমাদের বন্ধুত্ব বাঁচিয়ে রাখার জন্য আমাদের 2 বছরের ভালোবাসা কক কুরবানি দিয়েছিল। সায়ান আহিয়ার পাশ উঠে আমার দিকে এগিয়ে আসল আমার সামনে এসে দাঁড়াল। তারপর আমার গালে ঠাসস করে একটা চর বসিয়ে দিল। আহিয়া ভাইয়া প্লিজ ওকে মের না। সায়ান শুধু তর জন্য আজ আমার বোনটা মরতে বসেছিল। তুই আমাকে একটা বারের জন্য বলতি যে তুই তিথিকে ভালোবাসিস, তাহলে আমি কি মানা করতাম? আমি সেদিন রাতে তোকে আমি আমার আর আহিয়ার কথা বলতে গেছিলাম, কিন্তু তোকে বলার আগেই তুই বললি যে আহিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে আর ডাক্তার ছেলের সাথে আহিয়াকে বিয়ে দেওয়া তরো অনেক দিনের স্বপ্ন। তখন তরো স্বপ্নটাকে ভাঙার ইচ্ছে হয় নাই। সায়ান আরে চুপ কর, তরো আর তিথির ছেয়ে আমার স্বপ্নটা বড় নাকি? আরে তরাই দুজনই তো আমার সব স্বপ্ন। কথাটা বলেই সায়ান আমাকে জড়িয়ে ধরল আর কান্না করে বলতে লাগল তর মতো বন্ধু হয় না রে নিয়ান। তারপর সায়ান আমাকে ছেড়ে চোখের পানি মুছে আমার কাঁধে হাত দিয়ে বলল, সায়ান তিথি সুস্থ হয়ে বাসায় ফিরলেই তোদের বিয়ে হবে। আম্মু আব্বু তোমরা কি বল? আঙ্কেল আমরা আর কি বলবো, নিয়ানের মতো একটা ভালো ছেলে আমাদের মেয়ের বর হবে, সেটা তো আমাদের জন্য অনেক খুশির খবর। সায়ান আচ্ছা তাহলে সবাই চল, আহিয়ার একটু রেস্ট নেওয়া দরকার। এই বলে সবাই বেরিয়ে যেতে লাগল। আমিও বেরিয়ে যাচ্ছিলাম। দিয়া আমাকে আটকালো। দিয়া আরে ভাইয়া আপনি কোথায় যাচ্ছেন? আপনি তিথির পাশে থাকেন। সায়ান হ্যাঁ রে, তুই একটু তিথির পাশে থাক। সবাই চলে যাওয়ার পর আমি আহিয়ার পাশে গিয়ে বসলাম। তুমি এরকম পাগলামি কেন করছিলে আহিয়া? তোমার যদি কিছু হয়ে যেত? আহিয়া এই পাগলামি করার জন্যই তো আজ তোমাকে পেয়েছি। পরে ওই দিনই আহিয়াকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়। পরের দিন আমাদের বিয়েও হয়ে যায়। শেষ পর্যন্ত আমি আমার ভালোবাসাকে নিজের করে পেলাম, আর সায়ান আর আমার বন্ধুত্বটাও আরও গভীর হল। সমাপ্ত।